গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজ দিনটা ছিল 1 নভেম্বর, আমার ছানার জন্মদিন। আমার মাতৃত্বে 7 বছর পূর্ণ হয়ে 8-এ পদার্পণ। আজ সকালটা শুরু হয়েছে আমাদের কেএল থেকেই। তবে এখন আমরা চলেছি কেএল পুসাদ বান্দারিয়া। কেএল কুয়ালালামপুর, পুসাদ কেন্দ্র, আর বান্দারিয়া মহানগর। কেএল পুসাদ বান্দারিয়া হলো মালয়েশিয়ার রাজধানী। এটি হলো মালয়েশিয়ার ব্যস্ততম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে শহরের প্রশাসনিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যকাণ্ডের মূল কেন্দ্র গড়ে উঠেছে। এই এলাকার চারিপাশে আধুনিক বিল্ডিং, শপিং সেন্টার, অফিস টাওয়ার এবং ঐতিহাসিক স্থাপন সব মিলিয়ে কেএল পুসাদ বান্দারিয়া একটি প্রাণবন্ত নগর জীবনের প্রতিচ্ছবি। এখানে প্রচুর পরিমাণে জ্যাম হয়, কলকাতার জ্যামের থেকে কোনো অংশে কম নয়। তবে কলকাতায় প্রচুর পরিমাণে পলিউশন, আর এই শহরটা মনে হচ্ছিল ধোয়া মোছা এক ঝাঁ চকচকে শহর। ট্রাফিক জ্যামের জন্য 2 মিনিট অন্তর অন্তর আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ছিল। 15-20 মিনিটের রাস্তা ওই মন্দিরে পৌঁছাতে আমাদের 1 ঘন্টারও বেশি টাইম লেগে গেছিল। আর এই দেখুন কেএল ব্যাংক টাওয়ারটা। এখান থেকে কুয়ালালামপুরের অনেক জনপ্রিয় জায়গায় খুব সহজেই পৌঁছে যাওয়া যায়, যেমন ডাটারান মারডেকা, সেন্টার মার্কেট, মসজিদ জামেক, পেটালিন স্টেট। বলতে বলতেই আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তবে চলুন মন্দিরটাকে আগে দেখে নিই, তারপর না হয় আবার কথা বলছি আপনাদের সাথে। সকালটা পুরোটা রাস্তায় কাটালাম, তাই অনেকক্ষণ পরে মন্দিরটাকে দেখে মনটা বেশ ভালো লাগছিল। তবে চলুন একটা ফটোশ্যুট হয়ে যাক। মন্দিরের ভেতরে যেতে পারবো কি না সেটা জানা নেই, তবে ফটোশ্যুট তো একটা হতেই পারে, তাই না? মন্দিরের সাথে মন্দিরটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। তবে চলুন এবার মন্দিরের ভেতরে গিয়েই না হয় কথা হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান, আমরা এসে পৌঁছেছি মন্দিরের ভিতরে। এটি কুয়ালালামপুরের বিখ্যাত শ্রী মহামারিয়াম মন্দির, কেএলের সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ হিন্দু মন্দিরের একটি। এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল 1873 সালে। মন্দিরটি মূলত দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্য নির্মাণ। মন্দিরে প্রবেশ করতেই অসংখ্য দেবদেবীর মূর্তি এখানে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল। দক্ষিণ ভারতীয় স্টাইলে হলেও অনেক দেবদেবীর সাথে আমাদের পরিচিতি ছিল, যেমন নারদমুনি, বিষ্ণুদেব, শিব, লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মদেব, অনেক কিছু, নটরাজ। বেশ ভালো লাগছিল। মূর্তিগুলোকে দেখে মনে হচ্ছিল সদ্য তৈরি হয়েছে এই মূর্তিগুলো। আমার ছানাও বিভোরভাবে এই মূর্তিগুলো দেখছিল। আমরা বললাম, তুমি যদি চাও এই মূর্তিগুলো তুমি স্পর্শ করতেই পারো। সাধারণত মন্দিরে মূর্তি স্পর্শ করার অধিকার আমাদের সবসময় থাকে না, এখানে যখন দিয়েছে তুমি অধিকার পেতেই পারো, স্পর্শ করতেই পারো। আর সবার আশীর্বাদ আমাদের পাথেও। আমার ছানা তাই করছিল। ছোট্ট মানুষ, ডান হাত বা হাত ওর কাছে সবই সমান, আর সবাইকেও স্পর্শ করছিল। মন্দিরের দেয়ালে দেখুন চারিপাশে না এরকম সুন্দর সুন্দর মূর্তিগুলো লাগানো ছিল, বেশ ভালো লাগছিল। এখানের মূল দেবী হলেন মা মারিয়াম্মান, যিনি হিন্দু বিশ্বাস অনুযায়ী স্বাস্থ্য ও সুরক্ষার আশীর্বাদ দেবী। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তবে মেন মন্দিরের দরজাটা কিন্তু বন্ধ ছিল। বাইরে থেকে এই সব দেবীদেরই দেখছিলাম আর মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তাছাড়া মন্দির তো ভালো লাগারই জায়গা। তবে শুনেছি মন্দিরটি বিশেষভাবে জনপ্রিয় থাই পুসাম উৎসবের সময়। তখন হাজার হাজার ভক্ত এখানে এসে তাদের প্রার্থনা ও পূজা নিবেদন করে। থাইপুসাম হলো তামিল হিন্দুদের একটি বিশেষ ধর্মীয় উৎসব। শব্দটি এসেছে 2টি অংশ থেকে। থাই তামিল শব্দের একটি মাসের নাম, আর পুসাম সেই সময় আকাশে দৃশ্যমান একটি নক্ষত্র। অর্থাৎ থাই মাসে পুসাম নক্ষত্র উঠলে যে পূর্ণিমা তিথি উদযাপন হয় সেটিকেই বলে থাইপুসাম। এই উৎসবটি মূলত ভগবান কার্তিককে উৎসর্গ করা হয়। কাল এই মন্দিরে বিশেষ কোনো অনুষ্ঠান হয়তো হয়েছিল, তাই চারিপাশে প্যান্ডেল দিয়ে ঘেরা রয়েছে। আমরা মাঝের মন্দিরটাতে চলে এসেছি। এই দেখুন দরজাটা বন্ধ করা রয়েছে, তবে সামনেই প্রসাদ রাখা ছিল। আমরা ওখান থেকেই টিকা আর প্রসাদ পেয়েছিলাম। মন্দিরটার ভেতরেও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই দেখুন কি সুন্দর একটা চেয়ার, আর তার পিছনে এই রাধাকৃষ্ণের মূর্তিটা, কি ভালো লাগছে না? আমার ছানা ওখানে বসেছিল, আমরা কিছু ছবি শুট করেছিলাম। ও ভারী টায়ার্ড, সকাল থেকে ও কিচ্ছু খায়নি মন্দিরে আসবে বলে। কিন্তু ওই দেখুন মন্দিরের প্রসাদ আমাদের পাওয়া হয়ে গেছে। তবে চলুন এবার খাওয়ার সন্ধানে যাই। মন্দির থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করেও সম্পূর্ণ ভেজ কোনো দোকান পাইনি।
খোঁজ নিয়ে জানলাম এই আশেপাশে সম্পূর্ণ ভেজ কোনো দোকানই নেই, তাই অগত্যা এই দোকানেই ঢুকতে হয়েছিল। শনিবার ছিল, একটু অসুবিধা হচ্ছিল, তবে আমরা ভেজই খেয়েছিলাম। খেতে বসে আমার ছানা আমাদের কাছে একটু আবদার করেছিল ফুলের জন্য, তার কারণ যখন মন্দিরে আসছিলাম ও আশেপাশে অনেক ফুলের দোকান দেখেছিল। আমরা বলেছিলাম খেয়ে উঠে তারপর তোমাকে ফুল দেব। বেরিয়ে পড়েছিলাম ফুলের সন্ধানে। পথে চড়তেই এই চাইনিজ টেম্পলটা দেখতে পেলাম। আর এই দেখুন, গরমে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে, তার মধ্যে এরকম ভাবে শুয়ে রয়েছে, পেপার পড়ছে। আর এই দেখুন, চাইনিজ টেম্পলটাও বন্ধ ছিল, তাই এখানেও যেতে পারলাম না। জানি না আমাদের সাধারণ মানুষদের এখানে অধিকার আছে কিনা। তবে এখানে সময় না নষ্ট করে চলুন ওই ফুল মার্কেটটাতে। ওখানটাতে হয়তো একটু ঠান্ডা পাবো। চারিপাশটা অসম্ভব গরম ছিল। জানি না কিভাবে উনি ওখানটাতে শুয়েছিলেন। অনেক দূর থেকে এই ফুলগুলোকে দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। দেখুন কি সুন্দর, কি সতেজ, বেশ ভালো লাগছিল। তবে বুঝতে পারছিলাম না এত গরমেও কি করে এতটা সতেজ ছিল। ভারী গরম ছিল এখানে। এখানে অনেক রঙের, অনেক রকমের ফুল ছিল, বেশ ভাল লাগছিল। আর এই দেখুন পিটুনিয়াগুলো, এই পিটুনিয়া ফুল আমার বাবার পছন্দের একটা ফুল গাছ ছিল। ভেতরে আসতেই দেখলাম এসি চলছে, বেশ ভাল লাগছে। আমার মনে হয় ওই গাছগুলোকে কিছুক্ষণ বাদে বাদেই পাল্টে পাল্টে হয়তো বাইরে রাখছিল, নাহলে এত গরমে ওরকম সতেজ থাকা সম্ভব নয়। ভেতরে এইসব বুকেগুলো বানিয়ে রেখেছে, দেখুন কি অপূর্ব লাগছে। ফুল তো সবসময় সুন্দর, তারপরে এরকম সুন্দর সুন্দর বুকে বানিয়ে রেখে দিয়েছিল। তবে এটা সত্যি, এই বুকে নিয়ে কাজের ঘরের বাইরে যাওয়া সম্ভব নয়। গেলে ফুলগুলোকে অসম্মান করা হবে, হাতে ধরেই ফুলগুলোকে মুচড়ে দেওয়ার মতন। বেশ ভালো লাগছিল। আর ঘরের ভেতরটা তো বেশ ঠান্ডা ছিল। আর এই দেখুন, এখানেও কিছু ফটোশ্যুট চলছিল। প্রাকৃতিক, কৃত্রিম সব রকম ফুলই এখানে পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছিলাম ভেতরে এই কাচের ঘরটাতে। ফুলগুলোকে দেখে লোভ সামলাতে না পেরে তো ভেতরে ঢুকে গেছিলাম। তবে সাংঘাতিক ঠান্ডা ছিল এই ঘরে। ভেতরে ঢুকতেই নাক জ্বালা শুরু হয়ে গেছিল। মুহূর্তের মধ্যেই মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, এত ঠান্ডা। তবে এই ফুলের রূপ রং দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। যেমন তাদের রূপ, তেমন তাদের রং, আর সেরকম গন্ধ, সব মিলেমিশে যেন একাকার। অপূর্ব সুন্দর, কি অপূর্ব রং দেখুন, কত রকমের রং। বেশ ভালো লাগছিল, যেন মনে হচ্ছে সদ্য তুলে এনে এখানটাতে রাখা রয়েছে। কত ফুলের নাম আমার জানাও নেই। দেখুন কত স্বচ্ছ টিউলিপগুলো। এগুলো হয়তো টিউলিপেরই কোনো জাত। টিউলিপ তো অনেক দেখেছি, তবে এইরকম টিউলিপ এত স্বচ্ছ এরকমভাবে দেখিনি। তবে এখানে এসে আমার দেশে রজনীগন্ধারও দেখা পেয়েছিলাম অনেক বছর পরে। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল যেন আমি শীতেরই কোনো দেশে রয়েছি। আর এই ফুলগুলো দেখুন, মনে হচ্ছে না তুলির আগায় রং ছড়িয়ে একটু যেন ছুঁয়ে ছুঁয়ে দিয়ে গেছে। কি অপূর্ব তাদের রং, রং রূপে মিশে একাকার। তবে ঠান্ডার কাছে হার মেনে বাইরে বেরিয়ে আসতে হলো। বেশ অনেকক্ষণ টাইম আমরা এখানটাতে কাটিয়েছি। ফুল দেখার সাথে সাথে অনেক ফটোশুটও আমরা ওখানটাতে করেছিলাম। দোকানটার ভিতরে যতটা ঠান্ডা ছিল, বাইরেটা ঠিক ততটাই গরম। এর আগে আপনাদেরকে বলেছিলাম এটা একটা ফুল মার্কেট। তবে চলুন বাইরের ফুল মার্কেটটা আর একটু ঘুরে দেখি। তবে অন্যান্য দোকানগুলোর কিন্তু ফুলগুলো সব বাইরেই রাখা ছিল, আর বেশ তরতাজা ছিল। আর এই দেখুন, এইসব দোকানগুলোতে কিন্তু হাতের তৈরি উলের ফুলও ছিল, বেশ ভাল লাগছিল। তবে জানি না কি করে ফুলগুলো এত তরতাজা ছিল। আর এই দোকানটাতে দেখুন প্রচুর পরিমাণে গাছ, কি সুন্দর, জানা অজানা অনেক গাছ ছিল। কিছু কিছু দোকানে শুধু ফুলের বাহার, কিছু কিছু দোকানে ফুল ফল সব মিলিয়ে। আর এই দেখুন দোপাটেরই কোনো একটা জাত, বেশ ভাল লাগছিল। আমরা তাই বীজ খুঁজছিলাম। আর এই দোকানটায় দেখুন ছোট ছোট কি সুন্দর বুকে রাখা ছিল। বেশ অনেকক্ষণ আমরা এই ফুল মার্কেটে কাটিয়েছিলাম, বেশ ভাল লাগছিল। একটার থেকে আরেকটা দোকান কত সুন্দর ফুলে সাজানো। বেশ অনেকক্ষণ ফুল মার্কেটে কাটিয়ে একটু এগিয়ে গেলাম অন্য কিছু দেখার উদ্দেশ্যে। এই দোকানটার সামনে এসে আমার ছানা থমকে দাঁড়িয়ে পড়েছে। কারণটা এই দেখুন, ডুরিয়ান গাছটা, গাছ থেকে ডুরিয়ান ঝুলছে। গাছটা ফেক হলেও ডুরিয়ানগুলো রিয়েল। এখানে ডুরিয়ানের যাবতীয় কিছু পাওয়া যায়। ডুরিয়ানের তৈরি কেক, চকলেট, পেস্ট্রি, সব কিছু, ক্রিম, সব কিছুতেই আপনি ডুরিয়ানের গন্ধ পাবেন। একটু এগিয়ে আসতেই এই মোড়টা, প্রতিটি মোড়েই রয়েছে কিছু না কিছু দেখার মতো জিনিস। আর এটা সেই মসজিদটা, মসজিদ জামেক। কতটা উচ্চতা দেখুন, অনেক বড়। এর আগে আমি এত বড় মসজিদ কোথাও দেখিনি। তবে চলুন এই মোড়টাই না হয় একটু ঘুরে দেখি আশেপাশটা।
আমরা চলে এসেছি কুয়ালালামপুরের চায়না টাউন, যা পেট্রালিং স্ট্রিট নামেও পরিচিত, শহরের অন্যতম ও ঐতিহ্যবাহী এলাকা। এই জায়গাটি বিখ্যাত তার রঙিন স্ট্রিট মার্কেট ও চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য। চলুন এই চায়না টাউনটাই এবার একটু ঘুরে দেখি। তবে আমরা যখন চায়না টাউনে পৌঁছেছি তখন সূর্যি মামা পুরো মাথার উপরে, সেই কারণেই মার্কেটটা বেশ ফাঁকা ফাঁকা ছিল। মার্কেটটা ঘুরে দেখতেই হট করেই ময়ূরটা চোখে পড়লো, তাই একটু এগিয়ে গেলাম। তবে এর কারুকার্য রাত্রেবেলাই দেখা যাবে। চায়না টাউনটা চারিপাশে প্রচুর ফলের দোকান, ব্যাগ, ঘড়ি, কাপড়, চীনা জিনিসপত্রে পুরো ভরা ছিল। তবে দুপুর টাইম বলে ম্যাক্সিমাম দোকানিরাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল। দোকানিরা খাওয়ায় ব্যস্ত থাকলেও দোকানপাট কিন্তু খোলাই ছিল, তাই ঘুরে ঘুরে দেখছিলাম রং বেরঙের ক্লিপ, গার্ডার, কানের, জুয়েলারি সেট, বাচ্চাদের খেলনা, প্রচুর চায়না জিনিস এখানটাতে ছিল। বেশ ভালো লাগছিল। তবে সকাল থেকে এত হাঁটাহাঁটি করে ভারী টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর বাইরে যেহেতু গরমও ছিল, শরীরটাও আর দিচ্ছিল না। তবে চায়না টাউনটা কিন্তু আমরা পুরো ঘুরে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম সেন্টার মলে। চায়না টাউনটা ঘুরে নিই, তারপর নয় সেন্টার মলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চায়না টাউন সম্পূর্ণ ঘুরে দেখার পরে আমরা চলে এসেছিলাম KL এর সেন্টার মলে। এটি হলো কুয়ালালামপুরের একটি আধুনিক ও জনপ্রিয় শপিং মল। এখানে এক ছাদের নিচে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট আর ক্যাফে। এই মলে আপনি সহজেই ফ্যাশনেবল জুতো, কসমেটিক্স, দৈনন্দিন প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে যাবেন। আর খাবারের জন্য রয়েছে নানা ধরনের লোকাল ও ইন্টারন্যাশনাল কুইজিন, যা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত। তবে চলুন এবার বাড়ি ফেরার পালা। সেন্টার মল থেকে বেরিয়ে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আজ সারাদিনটা এই জায়গাটাতেই বেশ ভালো কাটলো। রুমে গিয়ে একটু রেস্টের পালা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যার পরে চলে এসেছিলাম বান্ধবীর ফ্ল্যাটে। আমার ছানার জন্মদিনের সেলিব্রেশনটা এবার আমার বান্ধবীর ফ্ল্যাটেই হবে। গত বছর 2024 সালে আমি আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম কলকাতাতে, আর 2025-এ এসেছি বান্ধবীর সাথে মিট করতে KL-এ। এই সপ্তাহখানেক হলো আমার বান্ধবী এই KL-এ শিফট হয়েছে। প্রায় 1.5 বছরের ব্যবধান। গত বছর জুলাইতে আমি ইন্ডিয়াতে গেছিলাম, তখনই আমি ওদের বাড়িতে গেছিলাম। আর এই বছর 2025-এর নভেম্বরে আমার ছানার জন্মদিন উপলক্ষে আমি ওদের বাড়িতে এসেছি। প্রায় 1 থেকে 1.5 বছরের ডিফারেন্স। অনেক দিন পরে বন্ধুকে পেয়ে বেশ ভালো লাগছিল। আর দেশের মানুষের সাথে কথা বলতে তো কারই না ভালো লাগে, আর সেখানে যদি বান্ধবী হয়। তবে চলুন কেকটা কাটিং করি, তারপরে না হয় আবার ফিরে আসছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to you. তবে জানেন তো, প্রত্যেক বছর জন্মদিনে আমি আমার এক বান্ধবীকে ভীষণ মিস করি। আমার ছানার প্রথম বছর জন্মদিন থেকে 4 বছর জন্মদিন পর্যন্ত ও সিঙ্গাপুরেই ছিল। কাজের সূত্রে ওরা ট্রান্সফার হয়ে গেছে অন্য কান্ট্রিতে। আমার বান্ধবী চলে গেছে নিউজিল্যান্ড। ওকে আমি ভীষণ মিস করি, বিশেষ করে আমার ছানা জন্মদিনের সময় ভীষণভাবে মিস করি। ও একা থাকলেই যেন জন্মদিনের বাড়িটা 100 জনের সমান হয়ে যেত, আর আজকে যেন বড্ড ফাঁকা ফাঁকা। তবে যাই হোক, এক বান্ধবীকে পেলাম না, তবে আরেক বান্ধবীর বাড়িতে এসে মজা কিন্তু কোনো অংশে কম হয়নি। তবে এই বান্ধবী একটু চুপচাপ, আর ওই বান্ধবী একদম মাতিয়ে রাখে পুরো বাড়িটাকে। সেই জন্য একটু উচ্ছলতাটা একটু কম ছিল, মজার অংশে একটু খামতি ছিল। তবে বান্ধবীকে তো পেয়েছি। কেক কাটিংটা বেশ ভালো হয়েছে। সারাদিনটা ভালো গেছে, শেষ সময়টাও অবশ্যই ভালো যাবে। তবে চলুন কেক কাটিং করে ডিনারের পরে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া সেরে গল্পে এতটাই মত্ত হয়ে গেছিলাম, ঘড়ির কাঁটা কখন যে 12টা ক্রস করে গেছে খেয়ালই করিনি। আমাদের হোটেল থেকে বান্ধবীর ফ্ল্যাটের দূরত্ব ছিল পায়ে হেঁটে ওই 10-12 মিনিট মতন। বান্ধবী এগিয়ে দিতে এসেছিল আমাদেরকে। তবে এই ব্লগটা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।